আমি রোহান, বেহালায় বাড়ি। আমার সাথে যে এমন কিছু ঘটবে আমি স্বপ্নেও ভাবিনি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কাজের খোঁজে পুরী গেছিলাম। ইন্টারভিউ দিয়ে আমি বাড়ি ফিরবো বলে তাড়াতাড়ি স্টেশনে পৌঁছালাম, কিন্তু ওই দিন এত প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল যে স্টেশনে কোনো লোকই ছিল না। সমস্ত দোকানও বন্ধ। প্রায় 7টা নাগাদ স্টেশনে পৌঁছেছিলাম। 7:20 ট্রেন আসার কথা, বাট 8টার ওভার হয়ে গেল, ট্রেন এলো না। বোধহয় ওয়েদার খারাপের জন্য ট্রেন লেট হচ্ছে। আমি একাই স্টেশনে বসে এদিক ওদিক চোখ ফেরাতেই দেখলাম একটু দূরে একটা চায়ের দোকানের দরজা খোলা। বৃদ্ধ দোকানদার তার দোকান বন্ধ করছিল। এই ওয়েদারে একটা গরম চা হলে মন্দ হবে না। আমি ছুটে গেলাম দোকানদারের কাছে চা খাওয়ার জন্য। দোকানের সামনে এসে বললাম, কাকু একটা চা দিন না। কাকু বললেন, বাবু আমি তো সব গুছিয়ে ফেলেছি, তবে একটু চা রয়েছে, দাঁড়াও গরম করে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে। তারপর চা হাতে পেয়ে হালকা চুমুক দিয়ে বললাম, আচ্ছা কাকু, 7:20 ট্রেন আসার সময় 8:30 বাজতে যায়, ট্রেন কি আজ ক্যান্সেল আছে? কাকু বললেন, না বাবু, এই খারাপ ওয়েদারের জন্য ট্রেন 2-3 ঘন্টা লেট চলছে। আরে আমি তো আজ বড় মুশকিলে পড়ে গেলাম। টাকা বাঁচানোর জন্য বাসে না গিয়ে ট্রেনের চক্করে পড়ে খুব বাজে ফাঁসলাম। দেখতে দেখতে 2.5 ঘন্টা কেটে গেল। ট্রেনের কোনো খবর না পাওয়ায় অবশেষে বাস স্ট্যান্ডের দিকে দৌড়লাম। বৃষ্টিটাও কমেছে। এরপর যদি আবারও জোরে শুরু হয় তাহলে আজকের রাতে স্টেশনেই কাটাতে হবে। বাস স্ট্যান্ডে গিয়ে দেখলাম একটাই বাস দাঁড়িয়ে আছে হাওড়া যাওয়ার। আমি দৌড়ে বাসে উঠে পড়লাম। বাসের ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, দাদা এই বাস হাওড়ায় যাবে তো? ড্রাইভার বললেন, বাস ভুবনেশ্বর পর্যন্ত যাবে, ওখান থেকে বাস চেঞ্জ করতে হবে। উপায় নেই, কি আর করা যাবে। আমার মতন অভাগা আরও 8-9 জন ছিল যারা ওই বাসেই বসেছিল। টিকিট করে নিজের সিটে বসে পড়লাম। প্রায় 30 মিনিটের মধ্যে বাস ছেড়ে দিল। বৃষ্টির জন্য বাস ধীরে ধীরে চলছিল। ক্ষুদ্রা পার হওয়ার পর ড্রাইভার বাস একদম স্লো করে দিল। ড্রাইভার আমাদের বলল, যে যার সিটে বসে থাকবে, কেউ মাথা উপরে করবে না, কেউ কোনো কথা বলবে না, ওরা আসছে। আমি বুঝলাম না, ওরা কারা? কিছু দূরে গিয়ে বাস দাঁড়ালো। বাসে 7 জন মহিলা উঠলেন। সবার পরনে লাল শাড়ি, মাথায় বড় টিপ, মুখে এক আজব ভীত করে দেওয়া হাসি। সবাই মাথা নিচু করে বসে আছে, আমি ছাড়া। মহিলাগুলো এক একটা করে সিটে বসে গেল। সময় কাটতে গেল, যেন মনে হচ্ছিল বাসে খালি ওই মহিলাগুলোই আছে, আর কেউ নেই। কিছুক্ষণ পর ভুবনেশ্বর বাস স্ট্যান্ড এলো, কিন্তু বাস থামলো না। বাস স্ট্যান্ড ছেড়ে অনেক দূরে চলে এলো। আমি চেঁচিয়ে বললাম, ও দাদা, বাস স্ট্যান্ড তো ছেড়ে চলে যাচ্ছেন, বাস থামান। বলতেই ড্রাইভার বড় বড় চোখ করে আমার দিকে তাকালো আর বাস থামিয়ে দিল। ড্রাইভারের চোখে ভয় ছিল, কেন জানি না। আমি বাস থেকে নেমে পড়লাম, কিন্তু অবাক হলাম। ভুবনেশ্বর লাস্ট স্টপ, বাট বাকিরা নামছে না কেন? সবাই মাথা নিচু করে চুপ করে বসে আছে। আমি নামার পর বাস ছেড়ে দিল। শুনশান রাস্তা। আমি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পর পেছন থেকে শব্দ এলো, ছম ছম। আমি পেছন ঘুরে দেখলাম। দেখতেই আমার নিঃশ্বাস ভারী হয়ে গেল। ওই 7টা মহিলা আমার পেছনেই হাঁটছে। ওদের মুখে এক ভয়ানক হাসি ছিল। ফাঁকা রাস্তা, আমার ভয় লাগছিল। আমি জোরে হাঁটা শুরু করলাম। পেছন ফিরে দেখলাম ওরাও জোরে জোরে হাঁটছে, পেছন ছাড়ছে না। আমি কাঁদো অবস্থায় দৌড়তে লাগলাম। বাস স্ট্যান্ডে এসে দেখলাম একটাও বাস নেই। একটা ভ্যান দাঁড়িয়ে আছে। ভ্যানওয়ালা ফোনে গান শুনছে। আমি দৌড়ে ভ্যানওয়ালার কাছে গেলাম। দাদা দেখুন না, এই 7 জন মহিলা আমার পেছন আসছে। ভ্যানওয়ালা দেখলো, দেখতেই সঙ্গে সঙ্গে বলল, দাদা তাড়াতাড়ি ভ্যানে আসুন। আমিও তাড়াতাড়ি ভ্যানে বসে পড়লাম। ভ্যানওয়ালা হাই স্পিডে চালালো আর মুখে হনুমান চালিসা পাঠ করছিল। পেছন ফিরে দেখলাম মেয়েগুলো আর আসছে না। আমার মন একটু শান্ত হলো। ভ্যানওয়ালা সোজা আমার হাত ধরে তার ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। ভ্যানওয়ালা বলল, দাদা আজ আপনি আমার বাড়িতেই থাকুন, বাইরে বেরোবেন না, আপনার প্রাণ যেতে পারে। আমিও রাজি হয়ে গেলাম। ভ্যানওয়ালার স্ত্রী আমাদের জন্য খাবার আনলো। আমি খেতে খেতে জিজ্ঞেস করলাম, দাদা ওই মহিলাগুলো কারা? ভ্যানওয়ালা বললেন,
ওরা রক্তমুখী ডাইনি। আজ বৃষ্টি হচ্ছে বলে তুমি এখনো বেঁচে আছো, না হলে খালি তোমাকে না আমাকেও মেরে ফেলতো। আমার মাথায় একটা কথা ঘুরছিল, বৃষ্টি হচ্ছে বলে বেঁচে গেলাম। আমি জিজ্ঞেস করতে যাব, তখনই দরজায় নক হলো। রাত 2টোর সময় কে নক করছে? আমার আবার ভয় হতে লাগলো, তারা কি ফিরে এলো? প্রায় 10 মিনিট পর নক হওয়া বন্ধ হয়ে গেল। ভ্যানালার স্ত্রী দরজা খুলে দেখলো কে নক করছে। তখনই বাইরে থেকে একটা হাত এলো, ভ্যানালার স্ত্রীর চুলের মুঠি ধরে বাইরে টেনে নিল। দরজা ধপ করে বন্ধ হয়ে গেল। ভ্যানালা তার স্ত্রীকে চিৎকার করে ডাকছে, ছুটকি, ও ছুটকি। কোনো শব্দ নেই। কিছুক্ষণ পর দরজা একা একা খুলে গেল। ভ্যানালা দৌড়ে বাইরে গেল তার স্ত্রীকে খুঁজতে। আমিও ভয়ে ভ্যানালার সাথে সাথেই বাইরে বেরিয়ে গেলাম। তখন বাড়ির ভেতর থেকে তার স্ত্রীর আওয়াজ এলো, আরে তোমরা বাইরে কি করছো? ভ্যানালা দৌড়ে বাড়ির ভেতরে ঢুকলো তার স্ত্রীকে দেখতে। বাড়িতে ঢুকতেই দরজা আবার ধপ করে বন্ধ হয়ে গেল। আমি হাজার চেষ্টা করলাম, কিন্তু দরজা খুলতে পারলাম না। কি করব বুঝতে পারছিলাম না। তখনই ভেতর থেকে ভ্যানালা চেঁচিয়ে বলল, দাদা, বাড়ির পেছনে পুকুর আছে, দৌড়াও দৌড়াও, নিজের প্রাণ বাঁচাও। তখনই দেখি পেছনে সেই 7 জন মহিলা দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে বাড়ির পেছনে গেলাম। পেছনে দেখলাম একটা বড় পুকুর। আমি পুকুরে ঝাঁপ দিলাম। সাঁতার কেটে পুকুরের মিডিলে চলে গেলাম। ওই 7 জন মহিলা পুকুরের চারপাশ থেকে আমায় ঘেরে নিল, কিন্তু কেউ পুকুরে নামলো না। সারা রাত মহিলাগুলো আমায় বড় বড় চোখ করে দেখছিল। ভোর হতেই তারা চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। আমি পুকুর থেকে উঠে ভ্যানালার বাড়িতে ঢুকলাম। ভ্যানালা মারা গিয়েছিল, তার গোটা শরীরে নখ দিয়ে চেরা। এক ভালো মানুষ আমাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করলো, কিন্তু ভ্যানালার স্ত্রী ঘরে ছিল না। ওরা কি তার স্ত্রীকে নিয়ে গেল? প্রশ্নের উত্তর আজও অজানা। আমি যেমন তেমন করে বাড়ি আসি। প্রায় 1 মাস জ্বরে ভুগেছি। রক্তমুখী ডাইনিদের স্বপ্ন আমাকে 1 মাস ভুগিয়েছে। এখন আমি সুস্থ, তবে একটাই খারাপ লাগা রয়ে গেল, আমাকে বাঁচাতে একজন তার প্রাণ হারালো। আমরা চেষ্টা করছি আপনাদের সামনে সত্য ঘটনা তুলে ধরার, যাতে আপনারা সতর্ক থাকতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। আর আপনার কাছেও এমন কোনো সত্য ঘটনা থাকলে আমাদের ইমেল করুন। আমরা আপনার স্টোরি সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। আবারও ফিরে আসবো নতুন রিয়াল প্যারানরমাল স্টোরি নিয়ে। See you in the next one.